এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় বেড়েছে জনদুর্ভোগ, দাবি মির্জা ফখরুলের। বাড়তি ভ্যাটের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল সহ সব অংশীজনের মতামত নিচ্ছে সরকার, জমা দিতে হবে 23 জানুয়ারির মধ্যে। ডলার দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। মিড রেট পদ্ধতিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে লেনদেন হচ্ছে ডলার, স্বস্তি বাজারে। পুলিশে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব নেই সংস্কার প্রতিবেদনে। পুরনো আইনেই দুর্নীতি রোধের সুপারিশ দুদক সংস্কার কমিশনের। পুতিনের সাথে দেখা করলেন ইরানের প্রেসিডেন্ট। কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে মস্কো তেহরান চুক্তি সই। এবং আজ পর্দা উঠছে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের। উদ্বোধনী দিনে নেপালের মুখোমুখি হবে ইয়াং টাইগ্রেসরা। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বর্তমান সরকার যে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ও কর বাড়িয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভ্যাট বাড়ানোর কারণে দ্রব্যমূল্যের দাম বাড়বে, যা সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই বিষয়টি নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে হবে। আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পতিত আওয়ামী লীগ সরকার গত 15 বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়, এই ঠিকানায়। 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী 23 জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষণা করা হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন, গণদাবি থাকলেও পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার কোনো প্রস্তাব নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। আর বিশ্লেষকরা বলছেন, পুরনো সর্ষেতেই দুর্নীতির ভূত তাড়ানোর চেষ্টায় দুদক সংস্কারে
সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ লাবনী। জনবান্ধব পুলিশ যেন কেতাবে আছে, বাস্তবে নেই। তাই রাজনীতির গলিপথে পুলিশ কখনো নিন্দিত, আবার কখনো নন্দিত। সরকার আসে, সরকার যায়, ক্ষমতাসীন হওয়ার হাওয়ায় ভাসে পুলিশও। রাজনৈতিক সভা সেমিনার ঠেকানো থেকে শুরু করে মামলা, আটক, গ্রেফতার, সমালোচনা পিছু ছাড়ে না বাহিনীর সদস্যদের। জুলাই বিপ্লবের পর নানা বিতর্কের সামনে আসে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ইস্যু। কমিশনের দাবি, পুলিশ সংস্কারে সাধারণ মানুষের মত নেওয়া হয়েছিল। সমীক্ষায় অংশ নেয়া প্রায় ৭৯.৫% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের অবসান চান। কিন্তু প্রতিবেদনে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সমালোচনা থাকলেও আর পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে নেই কোনো সুপারিশও। বর্তমানে তো কোনো নির্বাচিত সরকার নাই বা পার্লামেন্ট নাই, অতএব নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে হবে। প্রাণঘাতী অস্ত্রকে মোকাবেলা করতে হলে তো প্রাণঘাতী অস্ত্র থাকা দরকার, কিন্তু এই প্রাণঘাতী অস্ত্র যত্রতত্র ব্যবহার হবে না। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, পুলিশ বাহিনীর কর্মকর্তা কর্মচারী তাদের ওই মানসিকতা থাকতে হবে। কারো হয়ে কাজ করার জায়গা থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে, তাহলে যে সংস্কারের, পুলিশের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারটা আসলে আদতে মানুষের কল্যাণে কাজ হবে না। রাজনৈতিক প্রভাব বন্ধ নিশ্চিত না হলে কোনো সংস্কারে ভালো ফলাফল আনবে না বলে মত অপরাধ বিশ্লেষকদের। প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে, তাতে 15টি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর বেশিরভাগ বাস্তবায়ন করা গেলে জনবান্ধব করা যাবে পুলিশ বাহিনীকে, পাশাপাশি তাদের মান উন্নয়ন ও জবাবদিহিতায় আওতায় আনা যাবে। সুপারিশমালা জমা দিয়েছে দুদক সংস্কার কমিশনও। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা, কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ প্রায় অর্ধশত সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। তবে সাবেক এই দুদক মহাপরিচালক মনে করেন, সংস্কার কমিশনের সুপারিশের বেশিরভাগই আছে দুদক আইনে। সান্নিত হওয়ার কিংবা খুব একটা আপনার উৎফুল্ল হওয়ার মতন কোনো কারণ নেই, সেখানে মৌলিক কোনো সংস্কার নেই। যেটি আছে সেটি ধরেন কসমেটিক সংস্কারের মতো। বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন না হলে বদলাবে না দুদক। মাসুদ লাবনী, নিউজ 24, ঢাকা। অবশেষে ক্রলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে ডলার দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়েটেড এভারেজ বা মিড রেট পদ্ধতিতে ডলার দাম দৈনিক নির্ধারণ হচ্ছে 2 বার। এই মধ্যবর্তী দর ধরেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিক্রি হচ্ছে বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই পদ্ধতি স্বস্তি ফিরিয়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। এ নিয়ে একটি রিপোর্ট করেছেন ওয়ালিদ সাকিব। বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতিতে বাদ দেয়া হয়েছে ক্রলিং পেগ পদ্ধতিও। রপ্তানি রেমিটেন্স বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার। যদিও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই আবারও অস্থির হয়ে ওঠে এই মুদ্রার বাজার। এমন অবস্থায় ডলারের দামের প্রবণতা বুঝতে নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদ্ধতিতে $1,00,000 উপরে কেনাবেচার ওয়েটেড এভারেজ বা মিড রেটই হবে প্রতিদিনের দর, যা প্রকাশ করা হচ্ছে দিনে 2 বার। নতুন এই পদ্ধতি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন ব্যাংকাররা। ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট ফর দ্য এক্সপোর্টার্স, এবং যদি সেই দিন আবার যদি ইম্পোর্টারের ক্ষেত্রেও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট। তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, বাট যেটা সেন্ট্রাল ব্যাংকের ভাষণ হচ্ছে যে ডলার ইজ এ ডলার। যেটা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমরা কিন্তু এর কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটা কিন্তু স্থিতিশীল হয়ে আসছে, এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে। নতুন পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ শুরু হয়েছে গেল 12 জানুয়ারি, আর সবশেষ কর্মদিবস 16 জানুয়ারি সকালের দর ছিল 121 টাকা 95 পয়সা। বিকেলে প্রতি ডলার লেনদেন হয় 121 টাকা 88 পয়সায়। এই দর আমলে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো কেনাবেচা করলেও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে
4 টাকা বেশিতে। নিয়ন্ত্রক সংস্থা বলছে ডলার মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাজার মনিটরিং করার জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে অলরেডি একটা সেল আছে, তারা কন্টিনিউয়াস একটা অবজারভেশনে রাখবে যাতে কেউ একটা অ্যাবনর্মাল রেট নিতে না পারে। এদিকে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ 123 টাকায় রেমিটেন্সের ডলার কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। চোরা কারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা। প্রায় প্রতিদিনই সিলেটের কোনো না কোনো সীমান্তে জব্দ হচ্ছে কোটি টাকার চোরাচালান। সচেতন মহল বলছে, চোরা কারবারে অধিক মুনাফা হওয়ায় বিশাল বিশাল চালান জব্দের পরও এ পথ ছাড়ছে না সিন্ডিকেট। তবে সীমান্তরক্ষী বাহিনী বলছে, তৎপরতা বাড়ানোর ফলে চোরাচালান জব্দের পরিমাণ বেড়েছে। সিলেট সীমান্ত নিয়ে নাজাত আহমেদ পুরকায়স্থের 3 পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন সেলিম হাসান। সিলেট বিভাগের 4টি জেলার সাথে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত। এসব সীমান্তে রয়েছে দুর্গম এলাকাও। এর সুযোগ নিয়ে এসব সীমান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরা কারবারিরা। পরিণত হয়েছে দিয়ে চোরাই পথে পণ্য আনার নিরাপদ রুটও। এসব পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি, কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দাবি, গত 1 বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় 250 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে তারা। সচেতন মহল বলছে, মাঝে মাঝে চোরা কারবারিরা ধরা পড়লেও আইনের ফাঁক ফোকরে মুক্ত হয়ে আবারও তারা জড়াচ্ছে চোরা কারবারে। ফলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মূল হোতারা। আইনের নিশ্চয় অনেক ফাঁক ফুকর আছে, যে ফাঁক ফুকর দিয়ে এরা এই যে 5-7 দিনের মধ্যে যে নিয়ে আসে। আবার এই ফাঁক ফুকর গুলাকে যত সময় বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইয়ে হবে না। আসল যারা ওদের পেছনে যারা আছে খুবই শক্তিশালী যে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। অভিযোগ আছে, সীমান্তে বসবাস করা মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে একটি চক্র এসব কাজ করাচ্ছে। তাই চোরা চালান বন্ধে সীমান্তে মানুষের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি নিরাপত্তা জোরদারের পরামর্শ সচেতন মহলের। আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে দ্রব্যমূল্য দাম কমাইতে হবে এবং পাশাপাশি আমাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। এরা তো দরিদ্র লোক, তো তাদের পেটের দায়ে প্রয়োজনের কারণে তারা এইসব রিস্ক নিচ্ছে। অতএব এইগুলা আপনারা যদি আগে আমরা বন্ধ করতে পারি তাহলে তো এরাও যাবে না। এখানে যদি ভালো কর্মসংস্থান পায়, এখানে সস্তা যদি সে জিনিসপত্র পায়, তাহলে তো সেখানে রিস্ক নিতে যাবে না। এদিকে নানা তৎপরতার কথা জানিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে বিজিবি। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সু করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। বিরাতে বিভিন্ন সময় যে আমরা অপারেশনগুলো করি, এই অপারেশনের কারণে দেখা যায় যে আমাদের পেট্রোলে জনবল থাকে 6 জন 8 জন, কিন্তু চোরা কারবারিরা সংঘবদ্ধ হয়ে দেখা যায় 50 থেকে 100 জন আমাদেরকে আক্রমণ করতে চায়। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্যটকদের আনাগোনায় মুখরিত নেত্রকোনার দুর্গাপুরের সম্ভাবনাময় বিজয়পুর সাদামাটি ঘেরা পাহাড়ি অঞ্চল। তবে সেই তুলনায় থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটকরা। যদিও পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সোহান আহমেদ কাকুনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমেশ্বরী নদীর স্বচ্ছ পানি, চীনামাটির পাহাড়, নেত্রকোনার এক অপার সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবছর রেকর্ড সংখ্যক পর্যটক এই অঞ্চলে আসছেন। প্রতিদিন সকাল থেকে দিনভর বিজয়পুরের চীনামাটির পাহাড় ও ভেতরের নীল জলরাশি উপভোগ করছেন দর্শনার্থীরা। আসার পরে আমার ভালো লাগছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। এই সাদা মাটির যে পাহাড়টা, এই পাহাড়টা আমি দেখছি। সাদামাটি ছাড়াও দুর্গাপুরের পাহাড়ি এলাকায় টঙ্কনেত্রী, রাশিমণি হাজং, ক্যাথলিক গির্জা সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তবে পর্যাপ্ত বিশ্রামাগার ও মানসম্মত খাবারের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের।
বিশেষ সমস্যা হলে আপনি রিসোর্স থাকলে আরো ভালো হইতো, কারণ বিভিন্ন জায়গায় মানুষ থেকে আসে, থাকতে পারে না, বিভিন্ন হয়রানি শিকারিত হয়। অনেক সুন্দর, ভালো, অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক পর্যটক আসছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে কোনো থাকার খাওয়ার ভালো একটা ব্যবস্থা নাই। এদিকে পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরকারের তরফ থেকে পর্যটন শিল্প বিকাশের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিকল্পনা রয়েছে। যেমন আপনার অনেক দূর দূরান্ত থেকে যখন মানুষ যাবে তাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা, তাদের জন্য ভালো হোটেল মোটেল রেস্তোরাঁর ব্যবস্থা করা গেলে এই জায়গাগুলোকে পর্যটন শিল্পের উপযোগী করে তৈরি করা সম্ভব এবং সরকারের সেটি কিন্তু পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও সরকারি বেসরকারি বিনিয়োগে দুর্গাপুর হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ে বেড়েই চলছে ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। জ্বর, সর্দি কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর ভিড় বেড়েছে হাসপাতালে। দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন 100 শয্যার হাসপাতালে প্রতিদিন রোগী থাকছে 150 থেকে 200 জন। চিকিৎসা দিতে কিছুটা বেগ পেতে হলেও সুস্থ হয়ে ফিরছেন রোগীরা। ফাতেমা জান্নাত মমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র রাঙামাটি জেনারেল হাসপাতালের। শয্যা সংকটের কারণে এভাবে মেঝেতে রাখা হয়েছে সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়ার রোগীদের। মহিলা ও শিশু কিংবা পুরুষ ওয়ার্ড কোনোটাই খালি নেই বেড। প্রতিটি ওয়ার্ডেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। বয়স্কদের যেমন শ্বাসকষ্ট বেড়েছে, তেমনি শিশুরাও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। এসব রোগী জেলা সদরের চেয়ে উপজেলার বেশি। দুর্গম উপজেলা থেকে উন্নত চিকিৎসা নিতে এসে শয্যা সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। ডায়রিয়া হয়েছে, সেই জন্য আজকে যেতে পারিনি। আজকে 16 দিন আমরা অনেক কষ্টে আছি। সর্দি, কাশি, পেট ফুলে গেছে, গ্যাস। হাসপাতালে জায়গা, সিটের অভাব হচ্ছে একটু। অন্যদিকে 100 শয্যা বিশিষ্ট রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে প্রতিদিন 150 থেকে 200 জন। হাসপাতালে জনবল সংকট থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আর এই মুহূর্তে আমাদের শীতকালীন ডায়রিয়া, শীতকালীন শিশুদের ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ছাড়াও বড়দের ক্ষেত্রে হার্টের রোগ, বিশেষ করে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন এএমআই এবং সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যা শীতকালীন যেগুলো শ্বাসকষ্ট রোগ, দীর্ঘমেয়াদী রোগ, এগুলো কিছু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো উন্নত করা গেলে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীর চাপ কমে আসতো, অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। পিরোজপুরের নাজিপুর থেকে বৈঠাকাটা বাজার পর্যন্ত 17 কিলোমিটার সড়কের বেহাল দশা। বেশিরভাগ জায়গায় পিচ খোয়া উঠে গেছে অনেক আগেই। সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত। প্রায় ঘটছে দুর্ঘটনা। 2024 সালের জুনে কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজ এখনো শুরু হয়নি। এলজেডি জানিয়েছে মন্ত্রণালয় থেকে রাস্তাটি পর্যবেক্ষণ করে গেছে, দ্রুত কাজ শুরু করা হবে। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোথাও ছোট বড় গর্ত, কোথাও আবার সড়কের চিহ্নটুকুও নেই। নদীর পাশ দিয়ে মালবাহী ট্রাক চলাচল করার কারণে কোনো কোনো স্থানে রাস্তা নদীতে বিলীন হওয়ার পথে। আর একটু বৃষ্টি হলেই দুর্ভোগ যেন চরমে পৌঁছে। বৈঠাকাটা বাজারে যাতায়াত ও 5 ইউনিয়নের মানুষের নাজিরপুর সদরে আসার রাস্তা এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ এবং ছোট বড় কয়েক হাজার যানবাহন চলাচল করে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও স্থানীয়রা। প্রতি মাসে অন্তত একটা অ্যাক্সিডেন্ট ঘটে এই রাস্তায়। এই রাস্তাটা খুব অসহায়ের ভিতরে আছি আমরা। এই যাত্রী নিয়ে চলাচলতি করতে পারি না, এমনি রোগী নিয়ে যাইতে পারি না। নাজিরপুর পর্যন্ত চলাচলতিতে যে দুর্ভোগ করতে আছি, এর সিনে আর কষ্টের আর কোনো শেষ সীমানা থাকে না। প্রায় 44 কোটি টাকা চুক্তিতে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইপ্তি ইটিসিএল। গেল বছর জুনে শুরু হয়ে চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজ শুরুই হয়নি। বিগত দিনে আমরা শুনেছি যে এই রাস্তাটি নাকি টেন্ডার হয়েছিল এবং কাজবাজ হওয়ার কথা ছিল,
কিন্তু বিগত 15 বছর ধরে একইভাবে আছে রাস্তাটি, এর কোনো সংস্কার হচ্ছে না। একজন ডেলিভারি রোগী হইলে তারে নিয়ে যাওয়ার মতো কোনো একটা অ্যাম্বুলেন্স এখানে আসে না। দ্রুত এই সড়কটির কাজ শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে দায়সারা জবাব এলজিইডি কর্তৃপক্ষের। মেসার্স ইটিসিএল প্রাইভেট লিমিটেড উনি এই কাজটি করবে, কিন্তু এই কাজটা যখনই আমাদের চুক্তি হয়েছে, চুক্তির পরে আমাদের এই কাজটি এখনো আমরা শুরু করতে পারিনি। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি যে এই কাজটি শুরু করার জন্য। দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটি ঠিক করা না হলে বর্ষাকালে ভোগান্তি আরো চরমে পৌঁছাবে বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কেঁচো দিয়ে জৈব সার তৈরি করে সাড়া ফেলেছেন রাজবাড়ীর গোয়ালন্দের এক নারী উদ্যোক্তা। এতে তার সংসারে এসেছে সচ্ছলতা, পেয়েছেন সেরা কৃষি উদ্যোক্তার পুরস্কার। জাসমা খাতুন নামে ওই উদ্যোক্তার দেখাদেখি অনেক নারী এগিয়ে এসেছেন কেঁচো সার উৎপাদনে। কৃষি অফিস থেকে দেয়া হচ্ছে পরামর্শ সহ নানা উপকরণ। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দের নবু ওসিমউদ্দিন পাড়ার বাসিন্দা গৃহবধূ জাসমা খাতুন বান্ধবীর খামার দেখে উদ্বুদ্ধ হয়ে 2022 সালে মাত্র 3 কেজি কেঁচো দিয়ে জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার তৈরি শুরু করেন। প্রথম দিকে মাসে 10 থেকে 12 কেজি জৈব সার উৎপাদন হলেও এখন প্রতি মাসে 30 থেকে 40 মণ জৈব সার প্রস্তুত করছেন তিনি। পেয়েছেন সেরা নারী উদ্যোক্তার পুরস্কার। 2টা গরুর গোবর আমি প্রথমে 2-3 মাস স্টকে রেখে তারপরে শুরু করি। তো ওখান থেকে আমার গোবর থেকেই শুরু, বস্তাবন্দি অবস্থায় রেখে দিই 1-1.5 মাস। তারপর হাউজে ঢেলে গ্যাস মুক্ত করে তারপর আমি কলা গাছ কেঁচো দিয়ে আমার সার তৈরি করি। আগে আমার কেঁচো কম ছিল বিধায় অনেক দেরি হয়েছে, তো এখন আমার প্রতি মাসে 30 থেকে 40 মণ সার আমি রেডি করি, তো 15 থেকে 20 টাকা কেজি বিক্রি করি। জৈব সার মাটিকে তাজা করে, এর কোনো ক্ষতিকর দিক নেই, আর দামেও বেশ সস্তা, তাই কৃষকেরও পছন্দ এই সার। এখন আমি সব ক্ষেতে এই সার দিতেছি, তা সবজি ক্ষেত্রে আমি বেশি করে এখন পেঁয়াজ রসুনেও এই সারটা দিতেছি। তাতে ওই রাসায়নিক সারের চেয়ে এই সারটা অনেক উন্নত। আমি 5-7 বার নিয়ে খেতে দিয়েছি, অনেক ফসল ভালো হয়েছে। আমার সাথে কথাবার্তা বলে যদি আমার এখানে আমার বাড়ি খামার আছে, গরুর খামার আছে, একটা প্রজেক্ট করতে চাইতেছি আমি। প্রয়োজনীয় পরামর্শ সহ খামার বৃদ্ধির জন্য সরকারিভাবে সহযোগিতা করে যাচ্ছে কৃষি অফিস। সে যে বাস্তবায়নটা করেছে সেটা দেখলাম খুবই চমৎকার। আমাদের কৃষি অফিসে যত রকমের ভার্মি কম্পোস্ট সার লাগে ওনার কাছ থেকে আমরা সাপ্লাই পেয়ে থাকি। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে বৃহৎ পরিসরে খামারটি পরিচালনা করতে চান তিনি, সৃষ্টি করতে চান আরও কর্মসংস্থানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। হাতের নাগালেই তিস্তা প্রকল্পের পানি। খরা থেকে মুক্তি পেতে যাচ্ছেন নীলফামারীর চাষিরা। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে, আর প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা বাড়ানো হবে 1,04,000 হেক্টর জমিতে। সাশ্রয় হবে কয়েকশো কোটি টাকা। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর তিস্তা সেচ প্রকল্পের প্রধান খাল। চলতি বড় মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধান খাল সহ ছোট বড় সব খালে সংস্কার ও পুনঃখনন প্রকল্পের আওতায় দেয়া হয়েছে ভূপরস্থ পানি। এই পানি দিয়ে চাষ হবে তিস্তার কমান্ডো এরিয়ার নীলফামারী, ডালিয়া ও সৈয়দপুর জেলার 55,000 হেক্টর জমি। প্রতি একর জমিতে 480 টাকা খরচ করলেই পুরো মৌসুম জুড়ে পানি পাবেন চাষিরা। মৌসুমের শুরুতেই পানি পাওয়ায় খুশি তারা। কেনেলা পানি ছাড়ছে, এই পানি দিয়ে আমরা আবাদ করতেছি। এই পানিতে শুধু সার পানি কম লাগে, ধানও খুব ভালো হয়। অল্প সেচে জমিলার পানি হয়, অনেক লাভ। তিস্তার পানিটা সবসময় ডবল, পানিটা আমরা কোনো 1 সপ্তাহ বা 10 দিনই থাকে। এইটা আমার সুবিধা, সবসময় পানিটা পাই আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে, আর এ থেকে বাড়তি ফসল উৎপাদন হবে 26,000 মেট্রিক টন ধান। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে, যেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জে ব্যাপক ভূমিকা রাখে। তো সব মিলিয়ে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সরকারের এবং কৃষকদের ব্যাপক সুবিধা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। কৃষকের উৎপাদন খরচ যদি সেটি অনেকাংশে কমে আসে
এবং এটি যেহেতু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পানি, এখানে ডিজেলের তেমন কোনো ব্যবহার নেই, যার ফলে আমরা হিসাব করে দেখেছি 14 বড় মৌসুমে আমাদের প্রায় 10 কোটি টাকার ডিজেল সাশ্রয় হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্প বাস্তবায়ন হলে সেচ সুবিধা মিলবে 1,04,000 হেক্টর জমিতে, ফলে জ্বালানি ও সার সাশ্রয় হবে 17 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এই পর্যায়ে সময় হলো আর একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বদলেছে জীবনের রং, কাজ হয়েছে আরও সহজ। চাহিদা বাড়ায় বিভিন্ন ব্রডব্যান্ড সেবা কোম্পানিগুলো বাড়িয়েছে সেবার ধরন। এর মধ্যে গ্রামীণফোন নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আনলিমিটেড ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস জিপি-ফাই, যার লক্ষ্য দেশের ডিজিটাল বিভাজন দূর করা, সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সমাধান প্রদান এবং শহর ও প্রত্যন্ত উভয় অঞ্চলে ব্যবহারকারীদের ক্ষমতায়ন। অনলাইনে পছন্দের খাবার অর্ডার কিংবা কোথাও যেতে শেয়ার রাইড ডেকে নেওয়া, আবার অনলাইনে ক্লাস, কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সব কাজই ইন্টারনেটের কারণে এখন হাতের মুঠোয়। ব্রডব্যান্ড কোম্পানিগুলো দিয়ে যাচ্ছে বিভিন্ন অফার। এর মধ্যে জিপি-ফাই প্রথাগত ব্রডব্যান্ড তারের প্রয়োজন ছাড়াই মেট্রো এবং গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। নেটওয়ার্ক তো গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় অনেক ভালো। জিপি-ফাই এটা মানে উদ্যোগটা নিচ্ছে, এটা মনে করি যে সবার জন্য ভালো। এখন যে নতুন একটা আপডেট আসছে এর জন্য আমি আরো বেশি হ্যাপি। নির্ভরযোগ্য এই ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করতে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্বল্প মূল্যে সেবা দিয়ে যাচ্ছে। নতুন যে ফাইলটা আসছে জিপি-ফাই, এটা আমার পার্সোনালি খুব পছন্দ। জিপি-ফাই যেটা আসছে এটা সবার জন্য অনেক কার্যকরী হবে এবং নেটওয়ার্ক সার্ভিসটা অনেক ভালো হবে। গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার আরো সহজ এবং স্বচ্ছন্দ করতে এই সেবার কোনো জুড়ি নেই। শাফিয়া তাসনা, নিউজ 24, ঢাকা। দর্শক, জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে মুক্তচিন্তা বাংলাদেশের এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। সুতরাং সঠিক বিচার করতে হবে, কিন্তু প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে যদি আমরা সার্বক্ষণিক আমরা যদি জড়িত হয়ে পড়ি, তাহলে এই চ্যাপ্টারটা তো ক্লোজ করতে হবে। এই চ্যাপ্টার ক্লোজ না করলে জাতিটা এগোতে পারবে না। এবং আমি একটা জিনিস বলি, যারা শেখ হাসিনার সরাসরি হুকুমে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা সরাসরি হুকুম পালন করেছেন, তাদের একটা শেড আছে এখানে। কিন্তু এই যে খারাপ কাজগুলো করেছে শেখ হাসিনা ফেসিস, এখানে কিন্তু ক্রাইমের অনেকগুলো শেড আছে। যারা সরাসরি ইনভলভ ছিল শেখ হাসিনার হুকুম পালন করেছেন, যারা কমপ্লিসিট অংশগ্রহণ করেছেন, যারা অ্যাপোলজিস্ট, আপনাদের মতো যারা আছেন, আপনাদের মতো যারা একাডেমি আছেন, তাদের কিন্তু অনেকে শেখ হাসিনার অ্যাপোলজিস্ট ছিল, সমর্থন দিয়েছে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই সরকারকে তারা সমর্থন দিয়েছে। তো তাদেরকে তো আমি জেলে পাঠাতে পারবে, তাদেরকে জাতির সামনে এসে মাপ চাইতে হবে। আপনি যদি চ্যাপ্টার ক্লোজ করতে গেলেন, শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে ফ্যাসিস্ট রেজিম স্থাপন করার জন্য, স্বৈরাচার স্থাপন করার জন্য, তার নিপীড়ন, নির্যাতন, জুলুম, গণতন্ত্র হত্যাকে সমর্থন করেছে, একাডেমিক্সদের মধ্যে আছে, আপনার সাংবাদিকদের মধ্যে আছে বিভিন্ন, তাদেরকে জাতির সামনে সে ক্ষমা চাইলে তাহলে তাদের পাপটা আমি মনে করি মোচন হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপনাকে তো একটা চ্যাপ্টার ক্লোজ করতে হবে। আপনি ওপেন রেখে কোনো দেশ আগাইতে পারবে। ওয়ান্স দে অ্যাপোলোজাইজ, তারা মাপ চাওয়ার পরে, ক্ষমা চাওয়ার পরে আমরা মনে করব। আর যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ছিল, হত্যা, গুম, দুর্নীতির মধ্যে, তাদের তো আপনি পূর্ণাঙ্গ বিচার করে
তাদের ব্যবস্থা করতে হবে। তো আমি মনে করি আজকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে জিয়াউর রহমান সাহেবের যে দেশ গঠন, আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল, পুরো জাতিকে উনি। দর্শক, জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সেখানে যুক্ত ছিলাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তীব্র শীতের কারণে এবারের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। প্রায় ৪০ বছর পর রোনাল্ড রিগ্যানের মতো ট্রাম্পও ইনডোরে শপথ নেবেন। বিশ্ব নেতাদের উপস্থিতি নিয়ে আলোচনার মধ্যে ভারত থেকে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবারের শপথ একটি ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্ত হতে যাচ্ছে। ইতিহাস সৃষ্টি করে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানটিও হবে ভিন্নধর্মী। নানা আনুষ্ঠানিকতায় ৪ দিন ধরে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা উদযাপন করা হবে। শপথ গ্রহণের অনুষ্ঠানের দায়িত্বে থাকা কমিটি একটি বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে ওয়াশিংটনে নিরাপত্তা। আগামী 18 জানুয়ারি শনিবার ভার্জিনিয়ায় ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অভ্যর্থনা এবং আতশবাজি প্রদর্শনের পর নৈশভোজ অনুষ্ঠিত হবে। 19 জানুয়ারি রোববার প্রয়াত সেনাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটনে একটি বিজয় র্যালিতে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন আর সন্ধ্যায় আরেকটি নৈশভোজে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সরকারি ছুটির দিনে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 20 জানুয়ারি মার্টিন লুথার কিং দিবস পালন করা হয়। সোমবার শপথ গ্রহণের আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ঐতিহাসিক সেন্ট জর্জ গির্জায় প্রার্থনায় অংশ নেওয়ার পর হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ প্রায় 2.5 লাখ মানুষ। পেনসিলভেনিয়ার এক প্রেসিডেন্সিয়াল র্যালিতেও যোগ দেওয়ার পর ওভাল অফিসে প্রবেশ করবেন ট্রাম্প। স্বাক্ষরের আনুষ্ঠানিকতার পরপরই একাধিক নির্বাহী আদেশ জারি করবেন বলে জানা গেছে। অভিষেক অনুষ্ঠানটি 21 জানুয়ারি ঐতিহাসিক ওয়াশিংটন ন্যাশনাল গির্জায় জাতীয় প্রার্থনা ও ট্রাম্পের ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সময় হলো আর একটা বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। অস্থির গোলমেলে মামুনি তো রেগে লাল। চিন্তা নেই, কারণ সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে জানাবো খেলার খবর। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে মালয়েশিয়ার বাঙ্গিতে নেপালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালের মেয়েদের সংগ্রহ 1 উইকেটে 12 রান।
গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এবার টি-20 বিশ্বকাপ আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। 2023 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে 16 দলকে নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও 4 গ্রুপে 16টি দল অংশ নেবে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর 20 জানুয়ারি অস্ট্রেলিয়া ও 22 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপে আছে বাংলাদেশের বড় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিপিএলে দুরন্ত গতিতে ছুটে চলছে রংপুর রাইডার্স। স্বাগতিক চিটাগাং কিংসকে 33 রানে হারিয়ে টানা 8ম জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ যে দলই হোক, অপ্রতিরোধ্য সোহানের রংপুর। রংপুরের স্লোগান জয়ের লড়াই। বিপিএল এর চলতি আসরে সে লড়াইটা চালিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দলটি। টানা 8 জয়ে সবার উপরে উত্তরের দলটি। এখন পর্যন্ত আসরে একমাত্র অপরাজিত সোহান শেখ মাহিদিরা। সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তৌফিক খান তুষার ফিরে যান দ্রুত। সাইফ হাসানও ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ। সঙ্গীর বিদায়ের পর স্টিভেন টেইলর সাজঘরে। তার ব্যাট থেকে আসে 39। ইফতেখারও আশা জাগাতে পারলেন না। অন্যদের আসা যাওয়ার মাঝেও এদিনও উজ্জ্বল খুশদিল। রংপুরের দিল খুশ করে খেললেন 28 বলে 59 রানের ইনিংস। সেখানে 7-6 ও 2-4-এ সাজানো তার ইনিংস। আর তাতেই তারা তোলে 7 উইকেটে 164 রান। জবাবে উত্তরের দলটি 28 বোলিংয়ে শুরু থেকে চাপে চট্টলার দলটি। ওসমান খানের উইকেট দিয়ে শুরু। দলীয় 50 রানের মধ্যেই প্যাভিলিয়নে পারভেজ ইমন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তারপর শামীম পাটোয়ারি একাই লড়াই চালিয়ে যান, কিন্তু আস্কিং রানেদের সাথে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত 8 উইকেটে 131 রানে থামে চিটাগাংয়ের ইনিংস। শামীম খেললেন 38 রানের ইনিংস। আকিব জাভেদ নেন 4 উইকেট, আর 2টি করে পকেটে পড়েন খুশদিল। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদ। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।